আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মনজুর আরিফিন। অভিন্ন প্রশ্নপত্রে দেশ জুড়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 12,70,583 পরীক্ষার্থী। গেলবারের তুলনায় যা প্রায় 20,000 বেশি। 2,997টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুরু হচ্ছে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে। প্রশ্ন ফাঁস ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আর 15 আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। দর্শক, আরও জানাতে রাজধানীর ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, পরীক্ষা মাত্রই শুরু হলো, কেমন দেখছেন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি? আরিফিন, পরীক্ষা 10টা শুরু হওয়ার কথা এবং 10টা কিন্তু বেজে গিয়েছে। যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কেন্দ্রে প্রবেশ করছে। যেমনটি আপনি বললেন, আমি এখন ফিকরুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে রয়েছি। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা এবং আজকে বাংলার প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু এইচএসসি যে পরীক্ষা 2026 সাল সেটি কিন্তু শুরু হবে। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি পরীক্ষা 10টায় শুরু হলো। 8টার পর থেকে কিন্তু যারা শিক্ষার্থী অভিভাবক রয়েছে তারা কিন্তু কেন্দ্রের সামনে আসতে শুরু করেছে। যেহেতু সকাল থেকে দেখেছি ভোগান্তি কিন্তু কিছুটা বেড়েছে, ট্রাফিক জ্যাম ছিল, তাছাড়া সকাল থেকে কিছুটা বৃষ্টি পড়ছিল, ফলে যারা পরীক্ষার্থী রয়েছে, অভিভাবক রয়েছে, তারা কিন্তু কিছুটা সমস্যায় পড়েছে। এবং অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, তারা একটি সমস্যার কথা জানিয়েছে। যেহেতু এবার পুরো বাংলাদেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে, ফলে তাদের সংখ্যার জায়গা হলো কোনো মতেই যেন প্রশ্ন ফাঁস না হয়, যেহেতু দীর্ঘদিন পর অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। ফলে তারা বলেছে সরকার যেন, শিক্ষা বোর্ডগুলো যেন সতর্ক থাকে, কোনোভাবেই যেন প্রশ্ন না হয়। এবং তাছাড়া তারাও স্বাগত জানিয়েছে যে অভিন্ন প্রশ্নপত্রের এই যে ব্যবস্থা নিয়েছে সেটাকেও তারা স্বাগত জানিয়েছে। এতে বিভিন্ন বোর্ডের যে বৈষম্য ছিল সেই বৈষম্য অনেকটা কমবে বলে জানিয়েছেন অভিভাবকরা। এবার এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীর কথা যদি বলতে হয়, যেমনটি আমরা আপনারা দেখতে পেলাম, কিন্তু এবার এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছে, যা তুলনায় প্রায় 20,000-এর বেশি। এবং এই যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। এবং আমরা জানি, এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী সবসময় কিন্তু কঠোর অবস্থানের কথা বলেছেন। প্রতিটি কেন্দ্রের সামনে আমরা পুলিশকে দেখতে পাচ্ছি, র্যাবকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশে কিন্তু এবার বডি ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটলে সেটির রেকর্ড থাকে। এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো ধরনের নকল বা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা সেটাকে ক্যাপচার করতে পারে। এবং সব মিলিয়ে আরিফিন, কেন্দ্রে শিক্ষার্থীরা প্রবেশ করেছে। প্রথমত তারা 30 মিনিটে এমসিকিউ পরীক্ষা দিবে এবং 30 মিনিট পরবর্তীতে তাদের কিন্তু লিখিত যে পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা শুরু হবে। তো বাংলাদেশে বলা যেতে পারে, ঢাকা শহরে যদি কথা বলি, ঢাকা শহরে কিন্তু 40টির মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে এবং পুরো বাংলাদেশে 145টির মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তো আরিফিন, যদি বলতে হয় সব মিলিয়ে এখন পর্যন্ত সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। আবির, আপনাকে ধন্যবাদ। সহকর্মী ফখরুল শাহিন যুক্ত হচ্ছেন রংপুর থেকে। ফখরুল, প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে, এ নিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি, তারা কি বলছেন? শুরুতে বলতে চাই সেটা হচ্ছে যে রংপুরে 10টা থেকে পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সুষ্ঠু পরিবেশে, শান্তি শৃঙ্খল পরিবেশেই কিন্তু পরীক্ষা আমরা দেখছি যে শুরু হয়েছে। কোনো ধরনের অভিযোগ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই দিনাজপুর বোর্ডের অধীনে 1,13,000 শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছেন এবং আমরা পরীক্ষার আগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। আসলে তারা আসলে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে প্রস্তুতিও সেভাবে নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা হলেই তারা আসলে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি অর্জন করতে পারবে। এবং জানিয়ে দেয় সেটি হচ্ছে যে রংপুর জেলাতে 41টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 132টি কলেজের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং 24,000 শিক্ষার্থী কিন্তু এবার অংশ নিচ্ছে এইচএসসি পরীক্ষায়। এবং আমরা দেখেছি যে গতকালও রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পরীক্ষা কীভাবে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়, সুষ্ঠুভাবে হয়, সেজন্য কিন্তু বৈঠক হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও বৈঠক হয়েছে এবং অসাধু উপায়ে অবলম্বন যেন করতে না পারে সেজন্য কিন্তু তৎপর রয়েছে প্রশাসন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ। সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ ব্যাপারে জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে।
প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এমন রায় দিয়েছেন আপিল বিভাগ। এ নিয়ে ব্রিফ করছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা অপেক্ষা করছি, শীঘ্রই আমরা যুক্ত হব। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজকে একটি রায় ঘোষণা করেছেন। এই রায়টি সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে ঘোষিত হয়েছে এবং আপিলটি মঞ্জুর হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আজকের এই রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এই কারণে যে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং পাঠদানের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরে আসবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে দেখেন, 2013 সালে সরকার সারা দেশে বেসরকারি প্রাইমারি স্কুল 26,000 স্কুলকে অধিগ্রহণ করে এবং সরকারিকরণ করে। এখন সেই ক্ষেত্রে এই শিক্ষকদের নিয়োগ বিধিমালা একটা প্রণয়ন করা হয় এবং সেই নিয়োগের বিধিমালা প্রণয়ন করার পরিপ্রেক্ষিতে এটা করা হয় 2013 সালের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর আলোকে। এবং সেখানে যেটা মূল যে বিষয় ছিল সেটা হচ্ছে, যারা অধিগ্রহণকৃত স্কুল, যে সমস্ত স্কুলে তারা শিক্ষক হিসেবে দীর্ঘদিন পর্যন্ত দায়িত্ব পালন করতেন, অনেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন, তাদেরকে যখন এই আইনের অধীনে যখন সরকারি করা হয়, অধিগ্রহণ করা হয়, তখন প্রশ্ন আসলো যে তাদের সিরিয়ালটা কেমন হবে, কার আগে কে যাবে। তো আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সরাসরি শিক্ষক নিয়োগ হয়। সুতরাং যারা সরাসরি রিক্রুটেড হয় এবং যারা অধিগ্রহণ করে বেসরকারি স্কুল থেকে আসে, তাদের একটা সমন্বয়ের জন্য বলা হলো যে যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের পরে ওনাদের স্থান থাকবে। তো এটাকে তারা হাইকোর্টে এই আইনের এই বিধানটাকে চ্যালেঞ্জ করে এবং আইনের বিধানের ভিত্তিতে হাইকোর্টের একটি রায় দেয় এবং সেই রায় দিয়ে বলে যে না, এই বিধানটা আইনগতভাবে সিদ্ধ হয়নি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করি এবং আজকে সেই আপিলের চূড়ান্ত রায় হয়েছে এবং সেই রায়ে রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে রায়টি ঘোষিত হয়েছে। এই রায়ের ফলে কোনো বিশৃঙ্খলা। দর্শক, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ব্রিফ করছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানটায়। ধারালো অস্ত্রের আঘাতে রাজধানীর আদাবরে খুন হয়েছেন আবুল বাশার নামে স্থানীয় এক বিএনপি নেতা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাদ্দাম নামে একজন। গতরাতে নবোদয় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় ব্রাজিল জাপানের ম্যাচ দেখা নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড। রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকা। সিসিটিভি ফুটেজে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যাচ্ছে বিএনপি নেতা মোহাম্মদ আবুল বাশারকে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলেও বাঁচানো যায়নি তাকে, প্রাণ হারান চিকিৎসাধীন অবস্থায়। দোকানের সামনে সাদ্দাম দৌড় দিয়ে গেছিল, আর বাসায় আমার দৌড় দিয়ে ধরছে ভাই, আমার বাসায় তো পাশের দোকানে মুদি দোকানের সামনে বাসা তো অনেক করছে, আমার ধরছে, ধরে ঢুকে পড়েছে, ভিডিও আছে আমার মায়ারে রাখছে আমার ফুলার ট্যাঙ্গের তলে রাখকে হেরা 6-7 জনে উবাইছে, পারাইছে, বাদে সবাই কইছে কয় চলালা করে দে, হেরার মতন হেরা বাইয়া দিছে, আল্লাহ আসেন হইরে নিছে। ঘটনার শুরু 29 জুন বিশ্বকাপে ব্রাজিল জাপানের ম্যাচের সময় ভুবুজেলা বাজানো নিয়ে। এ নিয়ে কয়েক কিশোরের সাথে স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমানের বিরোধ হাতাহাতি পর্যন্ত গড়ায়। বুধবার রাতে ডি ব্লকের 1 নম্বর সড়কে সালিশি বৈঠকের এক পর্যায়ে বাধে সংঘর্ষ। ধারালো অস্ত্র নিয়ে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাশারের ওপর হামলা চালায় কয়েকজন। এলাকার মানুষের ডিস্টার্ব হচ্ছে, তো আমার মামা না করছে যাতে তোমরা ঢোল বাজায়ও না। এটার জন্যই ফোন দিয়া পোলাপান নিয়ে আসছে, ওনারাও কুবাইয়া দিবে, আমাদেরকেও কুবাইয়া দিবে।
মানে আমরা দুইজনে একসাথে ওরে ধরতেছে দেখে আমি আবার ওরে ধরে ফেলাইছি ওটারে পরে ওদের সাথে তো অস্ত্র ওরা আমার তো ওই জায়গায় ইচ্ছা মতে পায়ের অবস্থা একদম খারাপ। জড়িতদের ধরতে অভিযানের কথা জানান আদাবর থানার ওসি। হাতাহাতির বিষয় নিয়ে আবার আজকে সন্ধ্যার পরে অপমীমাংসা সমঝোতার জন্য তারা বসছিল, ওখানে আবার তর্ক বিতর্কের এক পর্যায়ে এটা ঘটে। কাজ করতেছি, আমরা অভিযানে নামছি, কাজ করতে ওই ওদের পক্ষ থেকে এখন পর্যন্ত কি অভিযোগ নিয়ে আসে না। স্থানীয়দের দাবি নবোদয় হাউজিং ইউনিটের সাধারণ সম্পাদক আবুল বাশারের খুনে অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। দর্শকের পর্যায়ে গাইবান্ধার নদ নদীর পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, কি অবস্থা দেখছেন? হ্যাঁ, গাইবান্ধার কিন্তু সব নদীর পানি কমলেও করতোয়া নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট নদীর পানি কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় বিভিন্ন পয়েন্টে কিন্তু এই পানি কমেছে, করতোয়ার পানি শুধু বৃদ্ধি পেয়েছে। এর ফলে যে সমস্ত এলাকার নদী তীরবর্তী আছে এখানে কিন্তু ভাঙনটা তীব্র আকার ধারণ করেছে। এখানে কিছু কিছু জায়গায় পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মানুষজন ভাঙনের কবলিত রয়েছে। তাদের আসবাবপত্র, বাড়ি, বাসস্থান এবং গাছপালা, জমির ক্ষেত এগুলো কিন্তু রয়েছে। তা আমি যেটা জানতে পেরেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে, এ পর্যন্ত এই নদী গর্ভে বিলীন হয়েছে 118 হেক্টর জমির ফসল কিন্তু নষ্ট হয়েছে। এর মধ্যে আউশ রয়েছে 45 হেক্টর, পাট 30 হেক্টর, তিল 25 হেক্টর, আমন বীজতলা 8 হেক্টর, শাকসবজি 10 হেক্টর। তবে বন্যার পানি যদি দীর্ঘ সময় স্থায়ী থাকে তবে কিন্তু এই ক্ষতির পরিমাণটা আরো বাড়বে। তো এখানে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিন্তু বিভিন্ন মানুষজন কিন্তু আতঙ্কে আছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। ইরানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অংশ নেবেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়। সকাল 7:30টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী ফ্লাইটটি। বাংলাদেশ ছাড়াও খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবেন অন্তত 90টি দেশের প্রতিনিধিরা। জানাজায় অংশ নিয়ে 4 জুলাই দেশে ফিরবেন স্পিকার। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হন খামেনি। তার মৃত্যুর পর ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব নেন। দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। বৈঠক শেষে দেয়া বিবৃতিতে এই কথা জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে পরবর্তী বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হবে। তবে আলোচনায় কোনো কার্যকরী চুক্তি কিংবা সিদ্ধান্তে একমত হওয়ার বিষয়ে আসেনি কোনো ঘোষণা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, জায়ানবাদীদের যে কোনো হামলার কঠোর জবাব দেবে বিপ্লবী গার্ড। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।